আমরা কিন্তু হচ্ছে এখানে যে টপিকগুলো পাচ্ছি অধ্যায় 2 এ, সেগুলো কিন্তু হচ্ছে আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। এই যে ভাষা পরিবর্তনের কারণ, অর্থগত পরিবর্তন, সাদৃশ্য, এরপর তুলনামূলক পদ্ধতি, ইন্দো ইউরোপীয় ভাষা, আর এখানে আমরা পাচ্ছি কি বাক প্রত্যঙ্গ, স্বরযন্ত্র, অর্ধ স্বরধ্বনি। তো এগুলো একটু আমাদের জন্য কঠিন হয়ে যায়। যদি এগুলো কঠিন হয়ে যায় তাহলে আমরা কি করব? এখানে বিকল্প হিসেবে আমরা দ্বিতীয় যে অধ্যায়টি আছে, এই অধ্যায়টিকে একটু বেশি ফোকাস দেব, একটু বেশি গুরুত্ব দেব। কারণ এখানকার টপিকগুলো একটু সহজ। আমাদের এখানেও 50 নম্বর থাকবে, এখানেও 50 নম্বর থাকবে। তাহলে আপনি অধিকাংশ প্রশ্নের উত্তর হচ্ছে এই অধ্যায় থেকে করবেন। কারণ এই অধ্যায়টা আপনি আয়ত্তে নিয়ে আসতে পারবেন সহজে, এবং আপনি আপনার মতো করে লিখতে পারবেন। এখানে আপনি এই কাজটা করতে পারবেন না, কারণ এখানে সবকিছু আপনাকে অ্যাকুরেট ভাবে দিতে হবে। সব ইনফরমেশন আপনাকে হচ্ছে হুবহুব লিখতে হবে। তো আমি ধরি এখান থেকে যেহেতু আমরা 50 নাম্বার থাকবে, 50 নাম্বার তো থাকবে না, 40 নম্বর থাকবে। তো এখান থেকে 40 নম্বর থাকবে, এখান থেকে থাকবে হচ্ছে 40 নম্বর। এখন আপনার এখান থেকে প্রশ্ন আসবে 4টা, এখান থেকে প্রশ্ন আসবে 4টা, সাপোজ। এখন 4 4 8টা প্রশ্ন। আমাদের পরীক্ষায় কয়টা প্রশ্ন আসবে? পরীক্ষাও আমাদের 8টা প্রশ্ন আসবে। পরীক্ষার মধ্যে কয়টি প্রশ্ন আসবে? পরীক্ষার মধ্যে 8টি প্রশ্ন আসবে। তাহলে আপনি যখন এখান থেকে 4টি প্রশ্ন পাচ্ছেন, এখান থেকেও 4টি প্রশ্ন পাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে কেন লিখবেন না? কারণ এখান থেকে লিখতে গেলে তো আপনি আরো অনেক ভালো এফোর্ট দিতে পারতেছেন। উত্তরগুলো অনেক মানসম্মত হচ্ছে। কারণ এখানে আপনি আপনার ভাষায় লিখতে পারতেছেন, এবং সহজ টপিক, আপনার সবকিছু মনে থাকবে। তো আপনি এখান থেকে 3টে প্রশ্নের উত্তর করলেন, আর এখান থেকে 2টা প্রশ্নের উত্তর করলেন। তাহলে আপনার জন্য কি চাপটা কমতেছে না? তো এখান থেকে যদি আপনি 4টা প্রশ্নের উত্তর করতে যান, আর এখান থেকে একটা করতে যান, তাহলে আপনার চাপ বেশি বৃদ্ধি পাচ্ছে। কারণ এখানকার টপিকগুলো তুলনামূলক অনেক কঠিন, আর এখানকার টপিকগুলো অনেক সহজ। আপনি কোনটাকে বেছে নিবেন? অবশ্যই সহজটাকে বেছে নিবেন। কারণ এই সহজটা দিয়েই হচ্ছে আপনি আপনার দুর্গম পথটাকে হচ্ছে কৌশলে পেরিয়ে আসতে পারবেন। তো এই জন্য আমি বলবো, আপনারা কৌশলগত ভাবে দেখবেন যে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে, ওই প্রশ্নগুলো যেন আপনারা মিস না দেন। ওই প্রশ্ন যেগুলো আসবে ওগুলোই যেন আপনারা লিখে আসতে পারেন। আপনি দ্বিতীয় অধ্যায় থেকে বেশি প্রশ্ন পিক করবেন, আর হচ্ছে প্রথম অধ্যায় থেকে কম প্রশ্ন পিক করবেন। কারণ এখানে আপনি যতই ভালো লিখেন না কেন, স্যার মনে করবে যে না, স্টুডেন্ট সাকিব বেশি ভালো লিখে নেয়, নাম্বার তিনি বেশি দিবেন না। কিন্তু এখান থেকে যখন আপনি দিচ্ছেন, তখন স্যাররা কবে না ঠিক আছে, সমস্যা নেই। কারণ এগুলো থেকে আপনি নিজে নিজে বানায় লিখতে পারবেন। তো আমরা এখানে হচ্ছে 2 নম্বর অধ্যায়, ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব। এখানে মূলত ঐতিহাসিক যে আমাদের ভাষার যে ইতিহাস, আমাদের এটা জানতে হবে। এরপর হচ্ছে আমাদেরকে তুলনামূলক কিছু জানতে হবে। ভাষার তুলনাটা আমরা কিভাবে করব? মনে করেন আমি একটা উপন্যাস লিখছি, আপনি একটা লিখছেন। এখন আপনার উপন্যাস আর আমার উপন্যাসকে কিভাবে তুলনা করা যায়, সেটা তো একটা পদ্ধতি আছে, তাই না? একটা বিচার আলোচনা আছে, সেগুলোই আমরা এখান থেকে জানবো। তো এগুলো একটু সহজ তুলনামূলক। এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নাই। কিছু নিয়ম নীতি আছে যেগুলো আপনি আপনার ভাষায় ইমপ্লিমেন্ট করতে পারেন। সেখানে আপনি ব্যাকরণের অংশগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এজন্য আপনাদেরকে অধ্যায় 2 থেকে বেশি প্রশ্ন আসলে, অধ্যায় 2 থেকে যেগুলো আসবে ওই কয়েকটাই আপনাকে যেন আপনি লিখতে পারেন, সেই প্রস্তুতি নিয়ে আপনাকে যাইতে হবে। এখন আমরা হচ্ছে এখানে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আসছি, ফিল্টার করছি, সেখানে আমরা মাত্র 6টা টপিক নিয়ে আসছি। তার মধ্যে থেকে 1 নম্বর টপিক হচ্ছে ভাষা পরিবর্তনের কারণ, 2 নম্বর টপিক হচ্ছে অর্থগত পরিবর্তন, 3 নম্বর হচ্ছে সাদৃশ্য, 4 নম্বর হচ্ছে তুলনামূলক পদ্ধতি, 5 নম্বর ইন্দো ইউরোপীয় ভাষা, এরপর ভাষার শ্রেণীবিন্যাস, তারপর ভাষার মানচিত্র। তো এখানে এই যে ভাষা পরিবর্তনের কারণ হচ্ছে সব থেকে সহজ। এই টপিকটা কিন্তু অনেক ইজি। আমরা কিন্তু এগুলো আবার ফার্স্ট ইয়ারে পড়ে আসছি। ফার্স্ট ইয়ার হচ্ছে বাংলাদেশ এবং বাংলা ভাষার ইতিহাস ও সংস্কৃতি যে সাবজেক্টটি আছে, ওই সাবজেক্টে আপনারা ভাষা পরিবর্তনের কারণ পড়ে আসছেন। এরপর ওখানে ইন্দো ইউরোপীয় ভাষা যে আছে, ভাষা বংশ, বাংলা ভাষার যে প্রধান শাখা, এটা কিন্তু আপনারা পড়ে আসছেন। ভাষার শ্রেণীবিন্যাস সম্পর্কে আপনারা অবগত। উপভাষা তো আরো সহজ, কারণ এখানে ভাষার পরিবর্তন থেকে প্রশ্ন আসবে। এরপর হচ্ছে উপভাষা থেকে প্রশ্ন আসবে। ইন্দো ইউরোপীয় ভাষা হচ্ছে মূল বংশ ভাষা থেকে কিভাবে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, এই প্রশ্নটা আসতে পারে। এরপর হচ্ছে ভাষার শ্রেণীবিন্যাস। ভাষার শ্রেণীবিন্যাসও সহজ, অর্থগত পরিবর্তনটাও সহজ, সাদৃশ্যটা একটু কঠিন। তাহলে আপনারা কি করবেন? আপনারা করবেন হচ্ছে অধ্যায় 2 থেকে যেগুলো আসবে, সেই অধ্যায় 2 থেকে আপনারা প্রশ্ন বেশি দেওয়ার চেষ্টা করবেন। অধ্যায় 2 থেকে যদি 3টে প্রশ্ন আসে, তাহলে আপনি 3টা প্রশ্নই পিক করবেন।
কারণ অধ্যায় 2 এর প্রশ্নগুলা আপনারা এক্সটেন্ড করতে পারবেন। মনে করেন 2 পেজ লিখছেন, আপনি 2 পেজ লিখার পরে হচ্ছে আপনি আরো 2 পেজ লিখতে পারবেন, সেটা আপনি আপনার ভাষায় ইমপ্লিমেন্ট করে লিখতে পারবেন। কিন্তু আপনি 1 নম্বর অধ্যায় ধ্বনি তত্ত্বে আপনি ওটা লিখতে পারবেন না। যাই হোক, এখন এখানে যেহেতু অনেকগুলো টপিক আছে, আমি এই অধ্যায়টা আপনাদের আজকে শেষ করে দিব। নেক্সট আমাদের পাশ্চাত্য সাহিত্য নিয়ে আমরা কথা বলবো নেক্সট লেকচার আর কি। তো এখানে প্রথমত হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা ও ভাষার শ্রেণীবিন্যাস, 5 নম্বর অধ্যায়, মানে টপিক 5। ঠিক আছে? ও নো, এখানে আরেকটা লেকচার শিট আছে, সেটাতে যাইতে হবে। এই যে আমরা প্রথমত আমি এখানে আলোচনা করব হচ্ছে টপিক 1, সেটি হচ্ছে ভাষা পরিবর্তনের কারণ। ইন্দো ইউরোপীয় তো পরে আসবো, আগে হচ্ছে আমরা সিরিয়াল বাই সিরিয়াল শেষ করবো টপিক। তো প্রথমত হচ্ছে ভাষা পরিবর্তনের কারণ। ভাষা আসলে কেন পরিবর্তন হয়? ভাষা মূলত হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। ভাষা যেদিন থেকে জন্ম হয়েছে ওই দিন থেকে ভাষা তার গতি নিয়ে চলতেছে, চলমান, এটা চলতেই থাকবে। কিভাবে চলতেই থাকবে? এটা কার উপরে নির্ভর করতেছে? কেন আসলে চলতেছে? চলতেছে হচ্ছে সময়ের উপর নির্ভর করে, কালের উপরে নির্ভর করে। তো এখন ভাষা গতিশীল এবং সবসময় ভাষা হচ্ছে পরিবর্তন। আর ভাষা পরিবর্তনটা আসলে কিভাবে হয় সেটা আমরা নিচে জানতেছি। তার আগে আমি একটু ভাষার যে আনুষঙ্গিক ব্যাপারগুলো এগুলো নিয়ে কথা বলি। তো একটি ভাষাকে হচ্ছে অনেক আঞ্চলিক রূপ বা উপভাষা রয়েছে। মনে করেন আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, এখানে সবাই বাংলা ভাষাভাষী আছেন, কিন্তু আমি রংপুর থেকে আমি যে আঞ্চলিক ভাষায় আপনাদের সাথে কথা বলবো, কিন্তু আপনি আপনার জায়গা থেকে আবার কি করবেন, আপনার আঞ্চলিকতা দিয়ে কথা বলবেন। যেমন রংপুরে হচ্ছে আমাদের ভাষা অন্যরকম, সিলেটের ভাষা কিন্তু অন্যরকম, চট্টগ্রামের ভাষা কিন্তু অন্যরকম। যারা আছেন তারা হয়তো জানেন, আমার টোন হয়তো বুঝতে পারতেছেন। তো আমাদের এদিকের যে লোকাল ভাষাটা সেটাকে আমরা উপভাষা বলবো। ঠিক আছে? তো একটি ভাষার মধ্যে হচ্ছে পরিবর্তন কতগুলো আসতেছে, সেটা কিসের উপর পরিবর্তন করতেছে? আঞ্চলিকতার উপর পরিবর্তন আসতেছে। সবারই আমাদের ভাষা কি বাংলা ভাষা, তো এরপরও আমরা ভাষার পরিবর্তন পাচ্ছি। আঞ্চলিকতার উপর নির্ভর করে ভাষা কি হচ্ছে, মূলত পরিবর্তন হচ্ছে। তো ভাষা হচ্ছে দুইটি বিষয়ে হচ্ছে পরিবর্তন নিয়ে আসে। একটি হচ্ছে ভাষার পরিবর্তনশীল এবং পরিবর্তন অনিবার্য, এবং 2 নম্বর হচ্ছে ভাষার নমনীয়তা, অভিযোজন ক্ষমতা, অন্য ভাষা থেকে পরিগ্রহণ এবং অন্য অসংখ্য ভাষা থেকে প্রতিযোগিতা করে টিকে থাকা একটি, এবং ভাষার অস্তিত্বকে দীর্ঘায়িত করে এবং তাকে অবিলুপ্তি থেকে রক্ষা করে। তো ভাষা তার অভিযোজন ক্ষমতার মাধ্যমে কি করে, টিকে থাকে। অভিযোজন ক্ষমতার মাধ্যমে ভাষা যৌথভাবে টিকে থাকতেছে। ভাষা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে না। পরিবর্তন মানে কিন্তু বিলুপ্ত না। ঠিক আছে? তো ভাষা পরিবর্তনের মূলত কয়েকটা আমরা কারণ পাবো। প্রধান প্রধান কারণ, 1 নম্বর কারণ হচ্ছে যে বিভাজন প্রক্রিয়া বা বিচ্ছিন্নতা। এরপর 2 নম্বর কারণ হচ্ছে ভৌগোলিক কারণ। এরপর সামাজিক কারণ। এখন বিভাজন প্রক্রিয়াটা কি? যখন আমাদের দেশ ভাগ হয় 1947 সালে, বাংলাদেশ যখন নিজের যে সার্বভৌমত্ব একটা হয়, আবার ভারতের সাথে হচ্ছে অনেকাংশে হচ্ছে অনেক দিক থেকে আমাদের হচ্ছে চলে আসে। যেমন হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে তেতুলিয়া আছে, তেতুলিয়ার এখান থেকে হচ্ছে ভারত কিন্তু আমাদের একসাথে আগে জয়েন্ট ছিল। এরপর এটাকে বিভক্ত যখন হয়ে গেছে তখন কিন্তু হচ্ছে করছে, বিভক্ত হওয়ার পরে আমাদের মধ্যে একটা বর্ডার চলে আসছে। ঠিক আছে? তো এই যে একটা বিভাজন প্রক্রিয়া এবং তাদের সাথে আমাদের একটা বিচ্ছিন্নতা হয়ে যাচ্ছে, তার মানে ওরা এখন যে ভাষায় কথা বলতেছে, ওদের যে টোন আমাদের টোন কিন্তু একই রকম না, কারণ আমাদের মধ্যে একটা বিভাজন আসছে। এই বিভাজনের কারণে কি হচ্ছে, ভাষার পরিবর্তন হচ্ছে। এরপর ভৌগোলিক কারণ, যেটা বললাম যে আমাদের যখন বাংলাদেশ নিজের একটা সার্বভৌমত্ব পায়, একটা ভৌগোলিক অংশ হয়, তখন কিন্তু ভারতের থেকে আমাদের ভাষা সম্পূর্ণ আলাদা হয়ে যায়, যেহেতু আমাদের একটা জাতীয় ভাষা আছে। এখন আমরা তো উর্দু ভাষায় কথা বলবো না, পাকিস্তানের ভাষায় কথা বলবো না, তাই না? যেহেতু আমাদের নিজস্ব একটা ভৌগোলিক ব্যাপার আছে। তো এই ভৌগোলিক কারণে দেখা যায় ভাষার পরিবর্তন হয়। তো আমাদের এটা আগে পাকিস্তানরা হচ্ছে উর্দু ভাষায় কথা বলতো এখানে, সেখানে এখন কি হচ্ছে, বাংলা ভাষায় কথা হচ্ছে। তাহলে ভৌগোলিক একটা কারণের কারণে এটা বিভাজন হয় নাই, ভাষার পরিবর্তন আসে নাই। তো এটা একটা কারণ। এরপর সামাজিক কারণ, কারণ সামাজিক কারণে কিভাবে ভাষা পরিবর্তন হয়? সামাজিক কারণে পরিবর্তন হওয়ার কারণ মূলত হচ্ছে যে সমাজে অনেক ধরনের মানুষ থাকে। আপনাদের এটা একটা প্রশ্ন আসতে পারে যে সামাজিক পরিবর্তনে আবার কিভাবে কার ভাষা পরিবর্তন হয়? সমাজে হচ্ছে 3 শ্রেণীর মানুষ বসবাস করে, একটা নিম্ন শ্রেণীর, একটা মধ্য শ্রেণীর আর একটা উচ্চ শ্রেণীর। নিম্ন শ্রেণীর মানুষগুলো মূলত হচ্ছে অঞ্চল কেন্দ্রিক বাস করে, মানে গ্রামে বাস করে। আর যেগুলো মধ্যগুলো গ্রামে থাকে আবার শহরও থাকে, মিক্সড। এরপর উচ্চ শ্রেণীর যারা, তারা আবার হচ্ছে শহরের দিকে বেশি বাস করে। তো উচ্চ শ্রেণীর মানুষের ভাষাগুলো সবসময় শুদ্ধ ভাষা হয় এবং ভাষার মধ্যে একটা পরিমার্জিত ভাব থাকে, পরিষ্কার ভাব থাকে, যেটা নিম্ন শ্রেণীর মানুষের সাথে থাকে না। কারণ
নিম্ন শ্রেণীর মানুষগুলো বেশি আঞ্চলিকতায় কথা বলে। তাহলে আমরা এখানে ভাষার আরেকটা পরিবর্তন পাচ্ছি কিসের জন্য? আমরা আরেকটা পরিবর্তন কিভাবে পাচ্ছি? আমরা আরেকটা পরিবর্তন পাচ্ছি সামাজিক কারণে। এরপর শারীরিক প্রতিবন্ধকতা। এখন শারীরিক প্রতিবন্ধকতার কারণে ভাষার কিভাবে পরিবর্তন হয়? ভাষার পরিবর্তন হয় যে আমি আমার মানে আমার সবকিছু ঠিক আছে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, আপু আপনার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যায় না? আপনারা কি কথা তো বলছেই না, শুনবেন কেমন করে? কথা শোনা যায় না। আমার কথা শোনা যাচ্ছে না? রানিং অবস্থায় মিউট করে রাখতে দেখেন না, বাংলা ইজ প্রেজেন্ট ইন মিউট। Try changing your microphone or reloading the page to fix this problem. Okay, আমি এটাকে একটু আপনারা একটু থাকেন, আমি একটু রিলেট করে আসি, তাহলে জয়েন করতে সুবিধা হবে আমার জন্য। হ্যালো হ্যালো, এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি আপু। একটু সমস্যা হয়েছিল, এই জন্য আসলে শুনতে পারেনি। ভালো হয়েছে, আমাকে জানাইছেন। আপনারা কি ক্লাস বুঝতেছেন? জি জি বুঝতেছি। স্ক্রিন শেয়ার করছি, দেখা যায় কিনা একটু দেখবেন। স্ক্রিন দেখা যাচ্ছে, প্রত্যেককে দেখতে পাচ্ছেন তাই না? জি জি। ওকে, তাহলে ভাষা পরিবর্তনের হচ্ছে আমরা বেশ কয়েকটা কারণ পাচ্ছি, তার মধ্যে এখানে প্রধান কারণগুলো দেওয়া আছে। সামাজিক কারণ আছে, শারীরিক প্রতিবন্ধকতা আছে, রাজনৈতিক কারণ আছে, মনস্তাত্ত্বিক কারণ আছে, উচ্চারণ বিকৃতি আছে। তো এগুলো আপনারা হচ্ছে একটু বিশ্লেষণ করে ব্যাখ্যা নিয়ে পড়বেন, কারণ এগুলো সহজ আছে, আপনারা নিজেরা পড়লে আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তো তার আগে আমি বলি যে এই যে ভাষা তত্ত্ববিদদের হচ্ছে মতবাদ এখানে আছে। ভাষা তত্ত্ববিদরা হচ্ছে কিছু তাদের মতবাদ দিচ্ছেন যে কিভাবে আসলে কোন ভাষাটা কিভাবে পরিবর্তন হচ্ছে, কোন কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া আছে। আর নিচে দেওয়া আছে হচ্ছে ভাষা পরিবর্তনের যে পরিবর্তনের যে কারণগুলো আছে সেই কারণগুলো এখানে হালকা করে ব্যাখ্যা করে দেওয়া আছে। এখন ভৌগোলিক কারণ আসলে কি হয় আপনারা তো এটা জানেন না অনেকে, শুধু কারণটা উল্লেখ করলে হবে না, কারণ আপনাকে প্রশ্নের উত্তরটাকে বড় করতে হবে। এজন্য আপনাকে কি করতে হবে, ভৌগোলিক কারণ লেখার পর আপনাকে একটু ব্যাখ্যা দিতে হবে, একটু ব্রিফ করতে হবে যে কি কি কারণে কিভাবে ভৌগোলিক কারণে হচ্ছে ভাষাটা পরিবর্তন হয়। এরপর সামাজিক কারণ দিয়েও দেওয়া আছে, সময়ের পরিবর্তনের কারণে হয়। এরপর দ্বিভাষিক শব্দের ব্যবহার, এখানে এগুলো সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তো ভাষা পরিবর্তন নিয়ে আসলে আমি আর কথা বলতে চাচ্ছি না, কারণ এই টপিকটা সহজ আছে, আপনারা পড়লেই সুন্দর করে বুঝতে পারবেন। এখানে ধ্বনিতাত্ত্বিক যে কারণটা আছে, তো ধ্বনিতাত্ত্বিক কারণ হচ্ছে ধ্বনির পরিবর্তনের ফলে সাধারণভাবে ভাষার পরিবর্তন ঘটে। আমাকে একটু আগে যিনি প্রশ্ন করছিলেন যে ভাষা এবং ধ্বনির মধ্যে কি পার্থক্য আছে, তো আমরা এখানে তাহলে কি পাচ্ছি যে ভাষা পরিবর্তনের একটা কারণ পাচ্ছি হচ্ছে ধ্বনিতাত্ত্বিক কারণ, কিন্তু ভাষা পরিবর্তন আর ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন কিন্তু একই না। এখানে আমরা ভাষা পরিবর্তনের মেইন কারণ পাচ্ছি ধ্বনিতাত্ত্বিক কারণ। এখন ধ্বনি হচ্ছে কিভাবে পরিবর্তন হয় এখানে দেওয়া আছে, এই যে দেখেন, ধ্বনি পরিবর্তনের ফলে সাধারণভাবে ভাষার পরিবর্তন ঘটে। এর মধ্যে ধ্বনির আগমন হয়, ধ্বনি বিপর্যন হয়, তারপর হচ্ছে সমীভবন হয়, বিষমীভবন হয়, অন্তঃস্বরাগম হয়, আদি স্বরাগম, অপনিহিত, এগুলো এক একটার মাধ্যমে কি হয় ধ্বনিগুলো পরিবর্তন হয়। যেমন এখানে আদি স্বরাগমের জন্য একটা উদাহরণ দেওয়া হয়েছে, স্কুল। স্কুলটাকে কি স্কুল, স্কুল থেকে কি হয়েছে স্কুল হয়েছে। এরপর স্টেশন, স্টেশনকে কিন্তু স্টেশন বলা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারতে হচ্ছে স্কুলকে স্কুল বলে, কারণ তাদের ভৌগোলিক কারণে তারা হচ্ছে স্কুল বলতেছে, এটা কিন্তু ধ্বনিগত কারণ।
আর ধ্বনিতাত্ত্বিক কারণ হচ্ছে ভৌগোলিকের উপরে নির্ভর করে এবং জাতির উপরে নির্ভর করে। তারা ভারতীয়রা হচ্ছে স্টেশনকে স্টেশন বলে, আপনারা যারা শুনছেন তারা জানেন। তো এটা আমাদের ধ্বনিতাত্ত্বিক একটি কারণ। এর জন্য হচ্ছে এক এক জায়গায় ভাষাটা এক এক রকম হয়, এক একজন এক এক রকম করে ধ্বনি উচ্চারণ করে, সেটা ধ্বনিতাত্ত্বিক একটা কারণ। এরপর আমি বলবো, এখন আলোচনা করবো টপিক 2, অর্থগত পরিবর্তন। আপু আপু সমীভবন আর বিষমীভবন মানে কি? সমীভবন এবং বিষমীভবন হচ্ছে পরিবর্তনের একটা কারণ, ঠিক আছে? এখানে জয়েন করানো যাচ্ছে না, জয়েন করাইলে দেখা যাচ্ছে আমার মাইক্রোফোন হচ্ছে হয়ে যাচ্ছে, বাট প্রথম দিকে জয়েন করাইলে সমস্যা হতো না। তো ধ্বনি পরিবর্তন হচ্ছে সমীভবন এবং বিষমীভবন হচ্ছে এক একটি আলাদা আলাদা এক একটি হচ্ছে কারণ। তো এখানে এখন আমি আলোচনা করব হচ্ছে অর্থগত পরিবর্তন নিয়ে। এখন অর্থগত পরিবর্তন আসলে কি, অর্থগত পরিবর্তন কিভাবে হয় আমরা এটা জানবো। এটা অনেক সহজ একটা টপিক, কারণ একটা শব্দের হচ্ছে অর্থ কি হবে, পরিবর্তন হবে। এখন আদিমকালে একটা শব্দ দিয়ে আমরা জানতাম কি, আদিমকালে মনে করেন হচ্ছে কেদারা, কেদারাকে চেয়ার বলা হয়, যেটা এখনো বলা হয়। এখন আদিমকালে একটা শব্দের আমি ধরলাম যে আদিমকালে হচ্ছে যে কোনো একটা শব্দ ধরি, ধরেন যে আদিমকালে হচ্ছে বলা হচ্ছে যে আদিমকালে ধরলাম যে বলা হচ্ছে মনে করেন যে বলতে পারতেছি না এই মুহূর্তে, সহজ একটা শব্দ খুঁজে খোঁজার চেষ্টা করতেছি। ধরেন যে হচ্ছে কল, কল কল বুঝছেন, এটা একটা আঞ্চলিক শব্দ। কল মানে হচ্ছে টিউবওয়েল। আদিমকালে ওটাকে কল বলা হইতো। কল মানে আমরা পানি যে ট্যাপ টিউবওয়েল ওটাকে জানতাম। এখন আমরা কল মানে এসে বুঝি কি, কল মানে হচ্ছে ফোন কল। তো এই যে শব্দের হচ্ছে পরিবর্তন, আদিমকালে একটা ছিল, সেটা আস্তে আস্তে কি হয়, পরিবর্তন হয়ে যায়। যদিও কল হচ্ছে পারিভাষিক শব্দের মধ্যে পড়ে। তো এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোর কি কারণে কি হচ্ছে, একটা শব্দের অর্থ পরিবর্তন হচ্ছে। তো অর্থটা এভাবেই পরিবর্তন হয়। অর্থ পরিবর্তন হওয়ার কারণ এবং ভাষা পরিবর্তন হওয়ার কারণের মধ্যে কিছুটা হচ্ছে একই রকম মিল আমরা পাই, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে কোনো শব্দ ভাষায় বহুদিন ব্যবহৃত হলে একদিকে যেমন ভাষায় জীর্ণতা আসে, অন্যদিকে তেমনি মানসিক কারণ বা বহিঃপ্রভাবের ফলে অর্থে অনাবশ্যক বস্তু সঞ্চয় জমে থাকে। তো পৃথুলতাও দান করে, অর্থাৎ ভাষায় অনেক শব্দের চিরকাল একই অর্থে ব্যবহৃত হয় না। যেমন আমি বললাম কল মানে আমরা বুঝতাম যে টিউবওয়েল, ঠিক আছে? সে একটু কল এখন হয়ে গেছে কি, আমরা ফোন কল বুঝি যে কল দেয় না, কল হয় না, এরকম ব্যাপার। তো এরকম কিছু শব্দ আছে যেগুলোর আসলে আদিমকালে একটা অর্থ ছিল, অর্থগুলো আস্তে 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 মানে কালক্রম অনুযায়ী বা সময়ের পরিবর্তনে, জাতির পরিবর্তনে, মানুষের উন্নতর অগ্রসরতার জন্য এগুলোর পরিবর্তন হয়। তো এটাই মূলত অর্থগত পরিবর্তন। আদিমকালে যেটা ছিল ওইটা এখন থাকবে, বিষয়টা এরকম না। অর্থ এবং ভাষার মধ্যে পরিবর্তন কখনোই আটকাবে না। অর্থ এবং ভাষার পরিবর্তন চলমান, এটা কখনো শেষ হবে না। ঠিক তেমনি এখানে বলা হয়েছে যে অর্থটার এইভাবে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এবং এই পরিবর্তনগুলো আসলে কিভাবে হচ্ছে, পরিবর্তনগুলো নানা উপায়ে হচ্ছে। এবং মোটামুটি আমরা এখানে 5টি প্রধানত কারণ নিয়ে আসছি বা শ্রেণী বিভাগ নিয়ে আসছি। 1 নম্বর হচ্ছে অর্থ প্রসার বা অর্থ বিস্তার, 2 নম্বর হচ্ছে অর্থ সংকোচন, 3 নম্বর হচ্ছে অর্থ সংশ্লেষণ বা অর্থ সংক্রমণ, এরপর 4 নম্বর হচ্ছে অর্থের উৎকর্ষ বা অর্থোন্নতি, 5 নম্বর হচ্ছে অর্থের অপকর্ষ বা অর্থাবনতি। ঠিক আছে? তাহলে আমরা এখানে কয়টি শ্রেণী পাইলাম? 5টি শ্রেণী। যে 5টি শ্রেণীর জন্য ভাষা কি হয়, অর্থ পরিবর্তন হয়, কারণের মধ্যে পড়তেছে। তো অর্থ প্রসার বা অর্থ বিস্তার, এরপর অর্থ সংকোচন, অর্থ সংশ্লেষণ, অর্থ সংক্রমণ, অর্থের উৎকর্ষ বা অর্থোন্নতি, অর্থের অপকর্ষ বা অর্থাবনতি। তো এগুলো হচ্ছে বিভিন্ন ভাষা পরিবর্তন বা শব্দ পরিবর্তনের বিভিন্ন ধারা। এখন অর্থ বিস্তার বা অর্থ প্রসারের জন্য আমাদের ভাষাটা কিভাবে পরিবর্তন হচ্ছে এটা দেওয়া আছে। যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায় এবং কিছুকাল পরে ব্যাপক ভাব বা অধিকতর বস্তুকে বোঝায়, তবে সেই প্রক্রিয়াকে অর্থ বিস্তার বা অর্থ প্রসার বলে। যেমন এখানে শব্দ দেওয়া আছে, বর্ষ, বর্ষ থেকে বর্ষাকাল হয়েছে, তারপর গিয়ে বৎসর হয়েছে,
ঠিক আছে, আমাদের এখানে সুন্দর করে উদাহরণ দেওয়া আছে। তার মানে আমরা অর্থ বিস্তার বা অর্থ প্রসার কিভাবে পাচ্ছি? একটা শব্দ মনে করেন এখন বোঝাচ্ছে সীমিত, সীমিত দিয়ে এখানে বর্ষ দিয়ে আমি বলি, তো এখানে বর্ষ এই শব্দটা হচ্ছে এক এক সময় গিয়ে কি হয়েছে, এক একটা পরিবর্তন আসছে। যেমন শব্দ হচ্ছে বর্ষ, একটি শব্দ, তার মূল অর্থ এখানে আসছে বর্ষাকাল, এরপর আসছে হচ্ছে বৎসর। তো এই যে পরিবর্তনটা, এখানে আমরা একটা শব্দের কি পাচ্ছি, পরিবর্তনের একটা নিয়ম পাচ্ছি এখানে। এই নিয়মটাকে আমরা কি বলবো, অর্থ বিস্তার বা অর্থ প্রসার। আর এই অর্থ বিস্তার বা অর্থ প্রসারের কারণে কিন্তু শব্দের পরিবর্তন হয়। এরপর আমরা পাবো হচ্ছে আরেকটি কারণ, সেটি হচ্ছে অর্থ সংকোচ। অর্থ সংকোচন যখন হয়, একটি শব্দ যখন অর্থ সংকোচন হয়ে যায়, প্রথমে বিস্তর ছিল, এরপর আসে সেটা অর্থ সংকুচিত হয়ে গেছে, এজন্য সেটাকে অর্থ সংকোচ বলা হয়। যেমন হচ্ছে অন্ন, অন্নকে আমরা, অন্ন দিয়ে আমরা কি বুঝতাম? হুম, অন্ন মানে আমরা শস্য বুঝি, আর শস্যের মধ্যে কি আছে, ধান, গম, তারপর হচ্ছে পাট, এছাড়াও আরো অনেকগুলো আছে যেগুলো দিয়ে আমরা কি বোঝাচ্ছি, শস্য বোঝাচ্ছি। কিন্তু এটা এক সময় এসে কি হয়েছে, অর্থ সংকোচ হয়ে গেছে। আমরা তারপর অন্য অন্য শব্দ অর্থ মানে বুঝতেছি যে খাদ্য বা হচ্ছে ভাত। তাহলে এই অন্নকে আমরা একটা সময় এসে কি পাচ্ছি, খাদ্য পাচ্ছি এবং ভাত পাচ্ছি। তো খাদ্যের মধ্যে কি হচ্ছে, খাদ্যের মধ্যে অনেকটা সীমাবদ্ধ আসতেছে, এরপর কিন্তু ভাতের মধ্যে একেবারে সীমাবদ্ধ আসতেছে। তাহলে এই অন্ন শব্দটার কি এখানে সংকোচন ঘটতেছে না, এজন্য এখানে অর্থ সংকোচ বলা হয়। যখন বিস্তর থেকে সংকোচ হয়, আস্তে আস্তে কমে আসে, তখন সেটাকে অর্থ সংকোচ বলা হয়। এরপর অর্থ সংশ্লেষণ বা অর্থ সংক্রমণ। কোন শব্দের অর্থ পরিবর্তন হতে হতে এমন নতুন অর্থ দ্বারা যে মূল শব্দের সঙ্গে তার যোগ সহজে পাওয়া যায় না। এখন অর্থ সংশ্লেষণ বা অর্থ সংক্রমণ হচ্ছে কি, একটা মূল শব্দ আছে, এই মূল শব্দটা একেবারে একটা সময় গিয়ে এমন ভাবে পরিবর্তন হয় যেন সেটাকে কি করে চিনেই না। এরকম কিছু মানুষ আছে না, যে আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল একটা সময়, এরপর গিয়ে সম্পর্কটা কোথাও গিয়ে একটু খারাপ হয়েছে, এরপর আমার বন্ধু আমাকে আর চিনতেছে না। ব্যাপারটা এরকমই। আপনার বন্ধু, আপনার বন্ধুর সাথে আপনার অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু আপনি কিছুদিন পর আপনার বন্ধুর সাথে সম্পর্ক নিয়ে একটি অবনতি হয়েছে, এরপর আপনার বন্ধু আপনাকে দেখলে আর চিনে না। ব্যাপারটা এখানে, যে প্রথমে ওই ওর যে অস্তিত্ব ছিল, ওই অস্তিত্ব যখন পরিবর্তন হয়ে গেছে, তখন তারপর এসে সে কি করতেছে, পরিবর্তন মানে সে যে ওই শব্দ থেকে আসছে আমরা এটা পাচ্ছি না এখানে। তো এই যে এখানে দেওয়া আছে বিবেক, ঠিক আছে, বিবেককে আমরা তারপর পাচ্ছি কি, মূল অর্থ পাচ্ছি পৃথক। বিবেক শব্দের অর্থ হচ্ছে পৃথক। আমরা জানি বিচারবোধ, এখানে এসে আমরা কি পাচ্ছি, বিবেকটা এসে কি হয়েছে, বিচারবোধে পরিবর্তন হয়েছে। তাহলে বিবেক বলতে আমরা প্রথমত এটার মূল অর্থ কিন্তু অর্থ, আপনারা এখন বলতে পারেন যে বিবেক তো হচ্ছে তার পরের শব্দের সাথে মিল আছে, কিন্তু বিবেকের অর্থ আপনাকে জানতে হবে। আমরা এটাকে একটা ধারণা করে নিচ্ছি যে বিবেক শব্দের অর্থ অর্থ হতে পারে, মানে বিচারবোধ হতে পারে, কিন্তু আসলে না। বিবেক শব্দের অর্থ হচ্ছে পৃথক, মানে আলাদা। এই আলাদা শব্দটা পরে এসে কি হয়েছে, বিচারবোধ হয়ে গেছে। এরপর আমি আরেকটা বলি, শুশ্রূষা। শুশ্রূষা, তো শুশ্রূষা মানে কি, শোনার ইচ্ছা। এরপর শুশ্রূষা এসে কি হয়েছে, সেবাতে পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, অনেকে দেখবেন যারা হচ্ছে একটু বয়স্ক আদিমকালের, তারা কিন্তু বলে যে ওই রুগীটা শুশ্রদ্ধা করতে হবে বা শুশ্রূষা করতে হবে, তখন কিন্তু আমরা বুঝি না। তো এটা শব্দের অর্থ মূলত হচ্ছে কি, শোনার ইচ্ছা, পরে এসে এটা সেবাতে হয়েছে। যখন আপনি বলবেন রুগীটার সেবা করো, তখন যদি কেউ এসে বলে শুশ্রূষা, তাহলে কি আপনি বুঝবেন? বুঝবেন না। তো এই যে পরিবর্তন, এটা আমাদেরকে বুঝতে হবে। এরপর অর্থের উৎকর্ষ বা উন্নতি, যখন একটি অর্থের উন্নতি ঘটে যায়, তখন সে তার মূল শব্দকে ভুলে যায়। ঠিক আছে, তো এটাকে আমরা অর্থের উৎকর্ষ বা উন্নতি বলতে পারি। তো এখানে দেওয়া আছে বাতুল। বাতুল মানে হচ্ছে বায়ুগ্রস্ত বা উন্মাদ। এখন বায়ুগ্রস্ত বা উন্মাদ বলতে আমরা ব্যক্তি বিশেষ বোঝাচ্ছে। এরপর এটা এখানে এসে পরিবর্তন হয়েছে বিশেষ ধর্ম সম্প্রদায়। তাহলে বাতুল একটা কিসে পরিবর্তন হলো, বিশেষ ধর্ম সম্প্রদায়ে পরিবর্তন হলো। কারণ বাতুল শব্দটা কি হয়েছে, অর্থটা উন্নতি ঘটছে, অর্থোন্নতি হওয়ার কারণে এটাকে অর্থের উৎকর্ষ বা উন্নতি বলা হচ্ছে। ঠিক আছে, তো এরপর আমরা আরেকটি কারণ পাবো, সেটা হচ্ছে অর্থের অপকর্ষ বা অবনতি। যখন কোনো শব্দের হচ্ছে অর্থের অবনতি ঘটে, মানে কোনো শব্দের অর্থ পরিবর্তনের ফলে যদি এমন হয় যে শব্দটির পূর্বাপেক্ষা হেয় বা তুচ্ছ করা হয়। মনে করেন একটা শব্দ একটা সময় ছিল, যেমন হচ্ছে মহাযান। মহাযানকে কি বলা হতো,
সম্মানজনক একটা পেশা, তাই না? সবাই মহাজনকে অনেক শ্রদ্ধা করে সম্মান করে, কিন্তু এটা এক সময় মূল অর্থ হচ্ছে মহৎ ব্যক্তি। যেমন মহাজনের অর্থ আমি বললাম না, সম্মানজনক পেশা বা সবাই শ্রদ্ধা করে, এরকম একটা ব্যাপার। তো তাকে আমরা কি বলতে পারি? মহৎ ব্যক্তি বলতে পারি। এই মহৎ ব্যক্তিকে এসে অর্থের পরিবর্তন হয়ে কি হয়েছে? সুদখোর হয়েছে। তো সুদখোর হওয়ার কারণে এখানে শব্দটার কি পরিবর্তন হয় নাই? তো অবনতি হয়েছে না? তো একদমই জঘন্য। মহাজনকে আমরা মহাজন শব্দটার কি পাচ্ছি? খুবই তুচ্ছ তাচ্ছিল্য ভাবে হেয় করা হচ্ছে, যেভাবে পরিবর্তন হয়েছে। তো এটাই মূলত কি, যখন কোনো শব্দের অর্থের অর্থ যে অর্থটা থাকে, সেই অর্থটার হচ্ছে পূর্বাপেক্ষা, মানে নির্দিষ্ট যেটা অর্থ থাকে ওই অর্থটাকে হচ্ছে অবনতি ঘটে, ঠিক আছে? সময়ক্রমে যখন অবনতি ঘটে তখন আমরা সেটাকে অর্থের অপকর্ষ বা অবনতি বলতে পারি, ঠিক আছে? তো এই হলো এখানে বিষয়। এরপর আমরা এখানে আর কোনো মেইন মানে প্রধান কোনো আর কারণ পাচ্ছি না পরিবর্তনের। তো পাঁচটা মূলত এখানে দেওয়া হয়েছে, এই পাঁচটাই আপনারা পড়েন, এই পাঁচটাই লিখেন পরীক্ষায়, তাহলেই আনা। কারণ উদাহরণ অনেকগুলো আসতো, যখন আপনারা 5-7টা করে উদাহরণ দিয়ে দিবেন একটার সাথে সাথে, তখন দেখবেন যে স্যার অনেক খুশি হয়ে গেছে, খুশি হয়ে আপনাকে অনেক ভালো নাম্বার দিচ্ছে, ঠিক আছে? আমাদেরকে উদাহরণগুলো মূল লাগবে। তো এরপর হচ্ছে সাদৃশ্য। আচ্ছা, এই মিটের আর আপু কতটুকু এই সময় আছে? সিরিজের আর মাত্র 6 মিনিট আছে। 6 মিনিট আছে, তাই না? তাহলে এখানে 2-3 মিনিট বলি, তারপর নতুন আরেকটা মিট দেই। তো সাদৃশ্য বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে? সাদৃশ্য বলতে আমরা আর্থিক অর্থ বোঝাচ্ছে যে একটার সাথে আরেকটার মিল, তাই না? অনুরূপ, বুঝছেন? যে সাদৃশ্য বলতে আমরা কি বোঝাচ্ছি? বা মতন বা অনুরূপ, অনুরূপ বা মতন বা একটার সাথে আরেকটা কি আছে? মিল আছে। এইটাকে বলা হয় মূলত সাদৃশ্য। এখন ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্বে আবার হচ্ছে রূপমূল এর গঠন ও অর্থ পরিবর্তনে সাদৃশ্যের বিশেষ গুরুত্ব আমরা পাচ্ছি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? যে ঐতিহাসিক এবং তুলনামূলক যে ভাষাতত্ত্ব আছে, সেই ভাষাতত্ত্বের একটা রূপমূল আছে। রূপমূল গঠনের ক্ষেত্রে সাদৃশ্যের ভূমিকা হচ্ছে অনেক বেশি। তো কিভাবে এটার বেশি আমরা একটু জানি, কারণ এই টপিকটা একটু কঠিন। তো ভাষায় বিভিন্ন শ্রেণীর যে উপাদান ব্যবহৃত হয় তা একে অপরের পরিবর্তন বা অন্যের উপর প্রভাব বিস্তার করে। তো আমরা এখানে কি পাচ্ছি? ভাষায় বিভিন্ন শ্রেণীর উপাদান পাচ্ছি। তো ভাষায় তো শুধু একটা শ্রেণী থাকে না, ভাষা তৈরি হওয়ার জন্য ধ্বনি লাগে, অক্ষর লাগে, বর্ণ লাগে, তারপর তো একটা ভাষা হয় বা একটা শব্দ হয়। তো এখানে বলা হচ্ছে যে ভাষায় বিভিন্ন শ্রেণীর যে উপাদান ব্যবহৃত হয় তা একে অন্যের পরিবর্তন বা অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে। সরি, আপনাদেরকে একটু সময় নিলাম আপনাদের থেকে। যাই হোক, তো এখানে হচ্ছে ভাষার যে বিভিন্ন শ্রেণীর উপাদান আছে, আমি বললাম যে ভাষার তৈরি হওয়ার জন্য যে উপাদানগুলো দরকার, শ্রেণীগুলো দরকার। তো সেই ও এখানে 4 মিনিট আছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা নতুন লিংক দেই, আপনারা সেখানে জয়েন করেন। এটা তো মূলত সময় শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে, ঠিক আছে? গ্রুপে আরেকটা লিংক শেয়ার করতেছি, আপনারা সেখানে জয়েন করেন।
তো সাদৃশ্য মূলত হচ্ছে যখন পরিবর্তন হচ্ছে, এটা সম্পূর্ণ আমাদের মানসিকতার উপর পরিবর্তন হচ্ছে। তো কথা বলার সময় কোনো ধ্বনি বিচ্ছিন্নভাবে উচ্চারিত হয় না, বাক্যের সমগ্র অর্থের প্রতি লক্ষ্য রেখে ধ্বনিগুচ্ছ উচ্চারিত হয়। বাক্যের মধ্যে অর্থ সম্বন্ধযুক্ত পদ পৃথকভাবে থাকে। তো বাক্যের মধ্যে হচ্ছে সম্বন্ধযুক্ত পদগুলো কিভাবে থাকে? পৃথকভাবে থাকে। এখন একটা বাক্য তৈরি হওয়ার জন্য অনেক কিছু দরকার হয়, অনেক শব্দের দরকার হয়, অনেক ধ্বনির দরকার হয়। যেমন আমি তোমাকে ভালোবাসি, তো আমি তোমাকে ভালোবাসি এটা কি আমরা শুধু সরেয়া দিয়ে লিখতে পারবো? পারবো না। কারণ আমি লিখতে গেলেই আমাকে ওখানে দুইটা বর্ণ লাগতেছে, স্বরবর্ণ লাগতেছে, ব্যঞ্জন বর্ণ লাগতেছে। এই যে এটার কি হয়, কিন্তু একটা সংযোগ আছে। আমি বলার পর বাক্য, যেহেতু বাক্য কি হয়, বেশ কয়েকটা হচ্ছে শব্দ নিয়ে তৈরি হয়। তো এর জন্য হচ্ছে প্রথম শব্দের পরে যে আরেকটা শব্দ থাকবে সেটা হচ্ছে একটা সংযোগ থাকবে। সংযোগ থেকে কিন্তু একটি বাক্য তৈরি হবে। আর এভাবে কিন্তু পদগুলোকে আমরা কি করতে পারি, সংযুক্ত যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে আমরা পৃথক করতে পারি, আলাদা করতে পারি। ঠিক আছে, এটা সাদৃশ্যের উপরে ভিত্তি করে। তো এখন হচ্ছে প্রয়োজনবোধ, এই পদগুলোর নতুন নতুন পদ তৈরি করা হয়। আবার কি হয়, প্রয়োজনে এখন বাক্য তো একটা বেশ কয়েকটা ইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কারণ আমাকে একটা রচনা লিখতে গেলে অনেকগুলো বাক্যের দরকার হবে। তো একটা বাক্য শেষ করার পর তো আমাকে আরেকটা বাক্য লিখতে হবে। তো এভাবে পদগুলো কি হয়, বিস্তৃত হয় একটার পর একটা। তো এখানে এরপর বলা হয়েছে যে অন্যভাবে বলা যায়, একাধিক ভিন্নাকার শব্দ যদি অন্য শব্দের আকার পায় তবে সেই ব্যাপারকে বলে সাদৃশ্য। তো একাধিক হচ্ছে কি করা হচ্ছে, ভিন্নাকার, একাধিক ভিন্ন অর্থে যে শব্দ আছে সেই শব্দগুলো যখন হচ্ছে অন্য শব্দের আকার পাচ্ছে। একটা শব্দ আছে, ওই শব্দটাকে আবার কি হচ্ছে আমরা পরিবর্তন করে আর একটি আকার দিচ্ছি। তো আকার দিলে আমাদের অর্থটা কিছুটা একই থাকতেছে। তো এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে সাদৃশ্য। তো কখনো কখনো এর প্রভাবে অনেক শব্দ সুনির্দিষ্ট ধ্বনি পরিবর্তন নিয়ম এড়িয়ে যায়, কখনো কখনো আবার হচ্ছে এর যে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো হচ্ছে এড়িয়ে যায়। তো উদাহরণস্বরূপ বলা যায়, বধূ শব্দের সঙ্গে ও স্ত্রীলিঙ্গে টিকা প্রত্যয় যুক্ত হলে হয় বধূ টিকা। হুম। তো এই বধূ টিকাকে আবার কি করা হচ্ছে, এর পরিবর্তন করে করা হচ্ছে বহুরী বা বৌরী। বধূ টিকা যখন শুরু হয়েছে, এই বধূ টিকার পরে আমরা কিন্তু অর্থ সাদৃশ্য পাচ্ছি। বধূ টিকা মানে আমরা বধূকে পাচ্ছি, এরপর বহুরী শব্দেও আমরা কিন্তু অর্থ পাচ্ছি বউ, মানে বউ বোঝাচ্ছে আর কি। এরপর বৌরী শব্দেও কিন্তু অর্থ বউ। তাহলে এই যে শব্দ ভিন্ন হলেও অর্থ কি থাকতেছে, একই থাকতেছে, পরিবর্তন হচ্ছে না। তো এটাকে আমরা বলতে পারি সাদৃশ্য। ঠিক আছে, তাহলে সহজ ভাষায় বলি যে শব্দের অর্থগুলো যখন হচ্ছে একই রকম থাকে বা হচ্ছে অনুরূপ হয়, তখন আমরা সেটাকে কি বলতে পারি, সাদৃশ্য বলতে পারি। এই যেমন হচ্ছে বধূটিকে বহুরী বৌরী, এটা এভাবে লিখে দিবেন, দ্যাটস এনাফ। তো ভাষা সাজুজ্য একটি মনস্তাত্ত্বিক ব্যাপার। তো এর ফলে একটি শব্দ অন্য শব্দের নৈকট্য লাভ করে, প্রয়োজনীয় পরিবর্তন ঘটায় অথবা নতুন শব্দ সৃষ্টিতে সাহায্য করে। তো দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকে একজন ইংরেজি শিক্ষার্থী বলেছে, পুরুষবাচক সর্বনাম যদি হি, হিজ, হিম হয়, তবে স্ত্রীবাচক সর্বনামগুলি কেন শি, শি, শিজ, হিম হবে না? সাদৃশ্যের কাজ প্রধানত তিনটি, এখানে এরপর বলা হয়েছে। তো প্রশ্ন এখানে বলা হয়েছে কি, যে আমরা হি মানে জানি হচ্ছে একটা পুরুষ, হি মানে হচ্ছে সে বা তাকে বোঝাচ্ছে। ঠিক আছে,
তো হিজ মানেও কিন্তু তাকে বোঝাচ্ছে, হিম মানেও, এগুলো মূলত হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে কি ব্যবহৃত হয়? প্রোনাউন। তাহলে যদি পুরুষদের ক্ষেত্রে হি হি হিজ হম মানে হিজ হিম হয়, তাহলে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কেন শি শি শিম হয় না? তাই না? মেয়েদের ক্ষেত্রে কি হয়? হার হয়, তাই না? তাহলে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শিজ কেন হচ্ছে না, শিম কেন হচ্ছে না? কিন্তু আমাদের এখানেই মূলত সাদৃশ্যটা কোথায়? শি মানে আমরা জানি মেয়েদেরকে হচ্ছে বলা হয় শি দিয়ে বলা হয় সে। তো এই সেকে হচ্ছে যখন আমরা প্রোনাউনে ব্যবহার করব তখন আমরা হার ব্যবহার করতেছি। তো এই যে হারে কি হচ্ছে, শব্দটা আলাদা হচ্ছে না? আলাদা হলেও অর্থ কিন্তু একই। শি মানে সে, হার মানেও তাকে বা সে। তো এটাই হচ্ছে সাদৃশ্য। ঠিক আছে? তো আমরা এই সাদৃশ্যের কাজ প্রধানত তিন ভাবে পাই। একটি হচ্ছে পদের ধ্বনি পরিবর্তন করে, আর একটি নতুন পদের সৃষ্টি করে, একটা পদের অর্থ পরিবর্তন করে। পদ মানে এখানে শব্দকে বোঝাইছে, তার মানে শব্দের যে একটা ধ্বনি আছে সেটা পরিবর্তন করে। এরপর হচ্ছে আমাদের বাক্য তৈরি করার জন্য একটি শব্দ শেষ হওয়ার পর, মানে একটি ধ্বনি শেষ হওয়ার পর আমাদের আরেকটা ধ্বনিকে কি করবে? যুক্ত করবে। যেহেতু সাদৃশ্য হচ্ছে বাক্যের মধ্যে পড়ে, তো পদের তারপর কি করবে? অর্থ পরিবর্তন করবে। একটা পদ আছে, সেটা আবার অর্থ হচ্ছে আলাদা একটা নিয়ে আসবে। এটাই মূলত সাদৃশ্য। তো সাদৃশ্য হচ্ছে ভাষা গঠনের একটা বড় অংশ থেকে ভাষাতাত্ত্বিক উপাদান এবং একই গঠনের অন্য অংশে স্থানীয়করণ প্রক্রিয়া। ঠিক আছে? তো এরপর সাদৃশ্যের প্রভাবে ভাষায় ব্যবহৃত রূপমূলের অন্তর্বর্তী গঠন পরিবর্তন হয় বলে এই শ্রেণীর পরিবর্তনকে অন্তর্বর্তী ঋণ হিসেবে চিহ্নিত করা হয়। তো যেহেতু হচ্ছে তারা পদের জন্য হচ্ছে ইয়ে করতেছে, মানে সাদৃশ্যে যখন আমরা বাক্য পরিবর্তন করতেছি বা বাক্য সংযোগ ঘটাচ্ছি, পদের শব্দের সংযোগ ঘটাচ্ছি, তখন হচ্ছে তার মধ্যে একটা রূপমূলের পরিবর্তন করতেছে। সেটাকে আমরা বলতে পারি যে অন্তর্বর্তী একটা ঋণ। কারণ একটা বাক্য আরেকটা বাক্যের সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে, তো একটা আরেকটার সাথে কি করতেছে? সমন্বয় করতেছে, এটাকে একটা ঋণ বোঝানো হচ্ছে। তো তার কারণ ভাষায় ব্যবহৃত একটা রূপ, মূল বা ভাষাতাত্ত্বিক উপাদানের প্রভাবে অন্য একটা উপাদানের পরিবর্তনের প্রথম উপাদানটি দ্বিতীয় উপাদান। তার মানে আমি এখানে বাক্য দিয়েই বলি, একটি বাক্য আমি বললাম যে আমি তোমাকে ভালোবাসি, এই বাক্যটি আমাকে, আমি একটা শব্দ আমি উচ্চারণ করতেছি, তোমাকে একটি শব্দ আমি উচ্চারণ করতেছি, তারপর বলতেছি ভালোবাসি। তো এই তিনটে সমন্বয়ে কি হচ্ছে? আমার একটা বাক্য হচ্ছে, সম্পূর্ণ একটি পদ তৈরি হচ্ছে। তাহলে প্রথম যেটা হচ্ছে সেটাকে প্রথম উপাদান বলা হচ্ছে, দ্বিতীয়ত দ্বিতীয় উপাদান। তাহলে প্রথম উপাদান হচ্ছে কি করতেছে? দ্বিতীয় বাক্যের উপাদানের উপর নির্ভর করতেছে বা প্রভাব ফেলতেছে। আর আমি তোমাকে ভালোবাসি এটা বলতে গিয়ে কি করতে হচ্ছে? আমাকে আমি বলতে হচ্ছে, তারপর হচ্ছে কি, আমি বলার পর আমিটা আবার কি করতেছে? দ্বিতীয় বাক্যে গিয়ে প্রভাব ফেলতেছে, কারণ সেটা কিন্তু উচ্চারণ করতে হবে। তো এটাই মূলত হচ্ছে এখানে ব্যাপার। তো সাদৃশ্য হচ্ছে এই ব্যাপার। তো সাদৃশ্যের এখানে আবার কতগুলো হচ্ছে ভাষার গঠনগত পরিবর্তনের দিকগুলো হচ্ছে নিম্নরূপ। কতগুলো আবার পরিবর্তনের হচ্ছে দিক আছে, সেই দিকগুলো এখানে তুলে ধরা হয়েছে। যেমন হচ্ছে পশ্চাৎ গঠন। এই যেমন এখানে আরেকটা একটু সহজ করে বলি, যে হচ্ছে বাংলায় বহুবচন নির্দেশে হচ্ছে গুলো, গুলি, মনুষ্যবাচক বা অমনুষ্যবাচক বিশেষের ক্ষেত্রে হয় ওরা, মানুষবাচক, মানে মূলত এটা প্রোনাউনের উপরে ভিত্তি করতেছে। সাদৃশ্য মূলত আমরা প্রোনাউনের উপরে পাচ্ছি। নাউনের পরিবর্তে আমরা কি করতেছি? প্রোনাউন ব্যবহার করতেছি। এখানে আমরা শব্দের পরিবর্তে হচ্ছে আরেকটা শব্দকে ইউজ করতেছি, কিন্তু আমাদের অর্থ একই থাকতেছে। তো অর্থ একই থাকার কারণে আমাদের কি মনে হচ্ছে? যে এটাই মূলত একটি সাদৃশ্য। আর আমি প্রথমে বলছি সাদৃশ্য শব্দের অর্থ হচ্ছে অনুরূপ বা হচ্ছে একই রূপ। ঠিক আছে? বা মতন। তো আমরা এখানে কিছু নিয়ম পাবো, এই নিয়মগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। সাদৃশ্য কি আপনারা এখন হয়তো লিখতে পারবেন, এবং সাদৃশ্যের যে শ্রেণীকরণ আছে সেটাকে আপনাদের ভাগ করতে হবে, ওগুলো তো অ্যাকুরেট দিতে হবে, তাই না? তো লোকে হচ্ছে কি, লোক নিরুক্তি আছে, সংক্রমণ আছে, এরপর রূপমিলের অপব্যবহার আছে, এরপর মিশ্রণ আছে। তো এগুলো আপনারা পড়ে নিয়েন, তাহলেই হয়ে যাবে। এখন এখানে আমি টপিক 4 নিয়ে আলোচনা করব। টপিক 4 হচ্ছে তুলনামূলক সমালোচনা পদ্ধতি। এখন তুলনামূলক সমালোচনা পদ্ধতি মূলত কি? আমরা কিভাবে তুলনামূলক সমালোচনা পদ্ধতি করতে পারি? আমি প্রথমেই বলছি যে আমি একটা উপন্যাস লিখছি, আপনি একটা উপন্যাস লিখছেন। এখন এই উপন্যাসটাকে কি করতে হবে? তুলনা করতে হবে। আমাকে এবং আমার উপন্যাস এবং তার উপন্যাসের মধ্যে হচ্ছে তুলনা করার জন্য কি কি দরকার, কোন কোন শিল্পকর্মগুলোকে আপনাকে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, তাহলে আপনি সেটাকে তুলনা করতে পারবেন। তো এই তুলনাকে করার জন্য আমাদের কিছু নিয়ম আছে, কিছু নীতি আছে। তো সাহিত্যের আপনারা যারা সাহিত্য নিয়ে অনার্স শেষ করবেন তাদেরকে কিন্তু সাহিত্য সাহিত্য সাহিত্যবিদ বলা হয়, সাহিত্যিক বলা হয়। ঠিক আছে? এগুলো কিন্তু এমনি হয় না। আর আপনি এখন যখন তুলনামূলক সমালোচনা পদ্ধতি আপনি জেনে যাচ্ছেন, নিয়মটা জানতেছেন, তখন কিন্তু আপনি একটা উপন্যাসের সাথে বা একটা নাটকের সাথে আরেকটা নাটককে সাদৃশ্য করতে পারতেছেন।
মানে তুলনা করতে পারতেছেন, বিচার করতে পারতেছেন, জাজ করতে পারবেন। এটা কিন্তু সাধারণ কোনো মানুষ পারবে না। কারণ যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছে সে কিন্তু এটা সে পারবে না যে কিভাবে একটা উপন্যাসকে আরেকটা উপন্যাসের সাথে তুলনা করা যায়। তো এটা সহজ একটা টপিক, তুলনামূলক সমালোচনা পদ্ধতি। আপনি সমালোচনা করবেন, সেটা কিভাবে করবেন, তো তারই এখানে নিয়মগুলো দেওয়া আছে। তো বলি, তো আমাদের দেশে সমালোচনা শব্দটিকে আমরা সাধারণত নিন্দার্থেই বেশি ব্যবহার করি, তাই না? সমালোচনাকে কি করি আমরা, মনে করি যে আমার একটা বন্ধু আমাকে, তার বন্ধুর সাথে আমাকে নিয়ে একটু কথা বলতেছে, আমি মনে করতেছি যে আম, সে আমাকে নিয়ে সমালোচনা করতেছে, মানে বিষয়টা খারাপ, এরকম মনে হয়, একটু নিন্দাজনক হয়, কিন্তু আসলে না, যা যথার্থ নয়। সমালোচনা শব্দটি ভাঙলে আমরা সম ও আলোচনা এই দুটি শব্দ পাই। সমযোগ আলোচনা মানে হচ্ছে সমালোচনা। শাব্দিক বিশ্লেষণে বোঝা যায় সমালোচনায় সমানভাবে ভালো ও মন্দ দুটির দিকেই হচ্ছে আলোচনায় থাকবে। ঠিক আছে, তাহলে আপনারা কি এখন ক্লিয়ার হয়েছে যে সমালোচনা মানে যে খারাপ ব্যাপারটা এরকম না, নিন্দা ঘৃণা এরকম না। সমালোচনায় মানে হচ্ছে আপনি সমালোচনা করবেন, ভালোটাকে নিয়েও করবেন, খারাপটাকে নিয়েও করবেন। তো সঠিক যে অর্থ আপনি এখন বুঝতে পারতেছেন যে আপনি কিভাবে সমালোচনা করবেন, তাহলে আপনার একটা ধারণা কিন্তু পরিবর্তন হয়ে গেল যে সমালোচনা আমি কিভাবে করব। সমালোচনা করব আমি একটা ভালোকে নিব এবং খারাপকে নিব, দুইটা নিয়েই আমি এখন সমালোচনা করব। কিন্তু আমরা বাঙালিরা মনে করি সমালোচনা মানে নিন্দা কিছু, আমরা শুধু খারাপটা নিয়েই আলোচনা করি, আমরা ভালোটা নিয়ে আলোচনা করি না। তো আপনার সমালোচনাটা হচ্ছে যুক্তিযুক্ত হবে এবং বিশ্লেষণ ধর্মী হবে এবং খুবই জাস্টিফিকেশন হবে যখন আপনি ভালোটা এবং খারাপটাকে একসাথে নিয়ে সমালোচনা করবেন। ঠিক আছে? আপু, এটা কি কাইন্ড অফ পৃথকীকরণ বোঝায়? আমি শুনতে পারিনি আসলে, আপনি একটু ক্লিয়ার করবেন? আপনার কথাই বলছি স্পষ্ট যে হচ্ছে না। সমালোচনা এটা কাইন্ড কি অফ কাইন্ড অফ জাস্টিফিকেশন, পৃথকীকরণ বোঝায়, মানে পার্থক্য তো হচ্ছে পৃথকীকরণ আমরা আলাদা না, পার্থক্য মানে হচ্ছে জি বলেন, বলেন বলেন। জি, বলেন। মানে যে একটা ভালো একটা ভালো খারাপের আপনি বোঝাইতে চাচ্ছেন যে এখানে হচ্ছে পার্থক্য বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বিষয়টা হ্যাঁ আসলে এরকমই। আপনি এখানে কিভাবে সমালোচনা করবেন, সমালোচনার বিষয় আলাদা, পার্থক্যের বিষয় আলাদা। পার্থক্য আমরা হচ্ছে ভালো দিক এবং খারাপ দিকটাকে তুলে ধরি, কিন্তু আমরা কি ওটাকে সমালোচনা করি না। ঠিক আছে, আপনি একটা প্রোডাক্টের জি জি ভালো ইয়ে করতেছেন, মনে করেন আমি এই মোবাইলটা ইউজ করি, আমার এই মোবাইলটার ভালো দিক কি, পজিটিভ এবং নেগেটিভ অ্যাসপেক্ট কি। আমার পজিটিভ দিক হচ্ছে যে আমার এই মোবাইলটা ভালো সার্ভিস দেয়। আরেকটা হচ্ছে ব্যাপার হচ্ছে কি এই মোবাইলটা চার্জ নিতে একটু সময় লাগে। আরেকটা মোবাইল কি করবে যে আরেকটা মোবাইলের হচ্ছে ভালো সার্ভিস দেয় কিন্তু চার্জ খুব দ্রুত নেয়, ঠিক আছে, সেটার ফাংশন গুলো খুব স্মুথ, আমার এই মোবাইলটার ফাংশন গুলো স্মুথ না। এখন আমি এটা জাস্ট হচ্ছে পার্থক্য করতেছি, কিন্তু আমি কি সমালোচনা করতেছি? আমি সমালোচনা করতেছি না। আমি সমালোচনা করব কখন, যখন আমি বলবো যে না এই মোবাইলটা হচ্ছে এই মোবাইলটার তুলনায় ভালো, আপনি একটা জাস্টিফিকেশন করতেছেন। বুঝাইতে পারছি যে এই মোবাইলটা এই দিক থেকে ভালো, এই মোবাইলটা এই দিক থেকে ভালো, আপনি এটাকে ইউজ করতে পারেন, এটাকে ইয়ে করতে পারেন। আমরা যখন গভীরভাবে বিশ্লেষণ করব কিংবা গভীরভাবে আলোচনা করব তখনই আমরা সমালোচনায় পড়বো। কিন্তু সমালোচনায় আমরা পার্থক্যটাকে একটা পর্ব হিসেবে নিতে পারি, একটা অংশ হিসেবে নিতে পারি। ঠিক আছে, দুইটাই যে জি আপু, একই বুঝতে তা পারছি। কিন্তু জি আপু, জি জি। এখন শিল্প সাহিত্য আলোচনা সমালোচনা, এখন শিল্প সাহিত্য আমরা কিভাবে সমালোচনা করব, তাই না? আমাদের তো এটা জানতে হবে। তো শিল্প সাহিত্য সমালোচনা হচ্ছে কোনো শিল্পকর্মের উৎকর্ষ অপকর্ষের বিচারমূলক সম্মুখ আলোচনা। তাহলে উৎকর্ষ এবং অপকর্ষ কি? উৎকর্ষ হচ্ছে ভালো দিক এবং অপকর্ষ হচ্ছে খারাপ দিক। তো আমাদের সেটা নিয়ে কি করতে হবে, বিচারমূলক সম্মুখ আলোচনা করতে হবে। তো সম্মুখ আলোচনা বলতে পণ্ডিতগণ মনে করেন যে শিল্পকর্মের সমালোচনা করা হবে তার ভাব, বিষয়বস্তু, গঠনরীতি, বিবিধ অলংকার ব্যবহার করে, তাই না? তো আমরা সাহিত্যের আলোচনা কিভাবে করব, শিল্পকর্মের আলোচনা কিভাবে করব? শিল্পকর্মের আলোচনা আমাদেরকে করতে হবে ভাব। এখন আমি বললাম আপনি একটা উপন্যাস, আমার উপন্যাস এবং আপনার উপন্যাস আপনি পার্থক্য করবেন কিভাবে? আপনি পার্থক্য করবেন এইভাবে, আমার উপন্যাসের ভাব কি, আমার উপন্যাসের বিষয়বস্তু কি, আমার উপন্যাসের গঠন রীতি কি, আমার উপন্যাসের বিবিধ অলংকারগুলো কি আছে, উপকর্ষ অনুকর্ষ প্রমিত আছে কিনা, আপনারটাতে কি আছে। তো এই দুইটাকে যখন আমরা হচ্ছে পার্থক্য করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, পার্থক্য করার পরে আমরা হচ্ছে একটা কনক্লুশনে আসবো, একটা উপসংহারে আসবো। আপনি দুইটাকে পার্থক্য করে আপনি আপনার মতামত দিচ্ছেন যে হ্যাঁ এটা এরকম ভালো, এটা এরকম খারাপ, এটাকে আপনারা দেখতে পারেন, ওটাকে আপনারা দেখতে নাও পারেন।
এভাবে যখন আমরা আলোচনায় আসবো তখন আমরা সেটাকে সমালোচনা করবো। তো এখানে আধুনিক কালে সাহিত্য সমালোচনা বলতে সাহিত্যিকদের গবেষণা, আলোচনা, মূল্যায়ন ও ব্যাখ্যা ইত্যাদি সম্মিলন বোঝায়। তো সমালোচনা পদ্ধতির সংখ্যা অনেক। তো এর মধ্যে অন্যতম হচ্ছে তুলনামূলক সমালোচনা পদ্ধতি। আমরা কিন্তু তুলনামূলক সমালোচনা পদ্ধতি এখানে পাচ্ছি। পাশ্চাত্য সাহিত্যে কিন্তু তুলনামূলক সমালোচনা পদ্ধতি আছে। পাশ্চাত্য সাহিত্যে কিন্তু বেশ কয়েকটা হচ্ছে, বিশ্লেষণমূলক আছে, শিল্প মূল্যবোধমূলক সমালোচনা আছে, আছে না? 4টা টপিক আছে কিন্তু সমালোচনার উপরে। তো এখানে তুলনামূলক যে সমালোচনা পদ্ধতি আপনারা যখন এটা পড়তেছেন তাহলে কিন্তু আপনাদের পাশ্চাত্য সাহিত্য থেকে কিন্তু এটা পড়া হয়ে যাচ্ছে। তার মানে একটা টপিক আমরা পড়লে আরেকটা টপিক আমরা কভার করতে পারতেছি, ঠিক আছে? তো এখন হচ্ছে নিচে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। তো তুলনামূলক পদ্ধতি সাহিত্য বিচারের একটি আধুনিক পদ্ধতি বলে স্বীকৃত। মানে তুলনামূলক পদ্ধতিটা আসলে প্রাচীন কালে এটা ছিল না, তুলনা করতো না, কিন্তু এই আধুনিক কালে এসে হচ্ছে আমরা তুলনামূলক পদ্ধতিটা পাই, যেটা হচ্ছে 1800 সালের পরে হচ্ছে সৃষ্টি হয়েছে। তো একটি শিল্পকর্মের সঙ্গে অনুরূপ আরেকটি শিল্পকর্মের তুলনা করে সাহিত্য বিচারে বা হচ্ছে মূল্যায়নের যে সমালোচনা রীতি তার নাম হচ্ছে তুলনামূলক পদ্ধতি। এখন তুলনামূলক পদ্ধতি কাকে বলে? তুলনামূলক পদ্ধতি হচ্ছে কি একটি শিল্পকর্মের সঙ্গে অনুরূপ আরেকটি শিল্পকর্মের তুলনা করলে সাহিত্য বিচারে বা মূল্যায়নের যে সমালোচনার রীতি আমরা পাচ্ছি সেটাকে আমরা কি বলবো? তুলনামূলক পদ্ধতি বলবো। তো এই পদ্ধতিতে তুলনা করা হতে পারে একটি দেশের, মানে একই দেশের বা একই ভাষার। কেউ কিছু বলবেন? হ্যালো হ্যালো, ওকে। একটি দেশের, মনে করেন আমার দেশ আছে, মানে আমাদের দেশের একটি সাহিত্য হ্যাঁ এবং অন্য একটি দেশের সাহিত্য। তাহলে একই দেশের বা একই ভাষার সাহিত্যের দুটি সাহিত্যকর্মের মধ্যে আবার দুটি ভিন্ন ভাষার বা দেশের দুটি বা ততোধিক সাহিত্যকর্মের তুলনা করে উপকর্ষ বা হচ্ছে অপকর্ষ নির্ণয় করা যেতে পারে, ভালো এবং খারাপ দিক নির্ণয় করা যেতে পারে। তার মানে শুধু আমাদের দেশের মধ্যেই আমরা তুলনা করব এটা কিন্তু সীমাবদ্ধ না। আপনি হচ্ছে এখানকার, আপনি ব্রিটিশ একজন রাইটারের হচ্ছে বইয়ের সাথে আমাদের বইয়ের তুলনা করতে পারেন, উপন্যাসের তুলনা করতে পারেন এবং কবিতার তুলনা করতে পারেন, ঠিক আছে? তো এইভাবেই আপনাদেরকে তুলনা করতে হবে। এবং এই তুলনা হচ্ছে কিভাবে কার হাত ধরে এই পদ্ধতি রূপ লাভ করে সেটার জন্য এখানে ইনফরমেশন দেওয়া আছে। জন ড্রাইডেন, যদিও এটা হচ্ছে জন ড্রাইডেন না, আসলে তুলনামূলক হচ্ছে মেবি এরিস্টটলকে তুলনামূলক সমালোচনা পদ্ধতির প্রবর্তক বলে মনে করা হয়। তো পরবর্তী পর্যায়ে ম্যাথু অ্যারনট এই পদ্ধতিকে যুক্তির উপর দাঁড় করিয়ে একটি পূর্ণাঙ্গ পদ্ধতিতে পরিণত করেন, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে এরিস্টটল বা জন ড্রাইডেন আছে, যাই হোক জন ড্রাইডেন যেহেতু আছে আপনারা জন ড্রাইডেন দিতেই পারেন। তো 1631 থেকে 1700 এই সময়টার মধ্যে কি করে তারা তুলনামূলক সমালোচনার একটি পদ্ধতির প্রবর্তক করে, মানে সৃষ্টি করেন, সূচনা করেন। এরপর তুলনামূলক পদ্ধতির পরিধি আসলে কত বড়। তো এই পদ্ধতি অপেক্ষাকৃত আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রসারের ফলে উম আহ জ্ঞান বিজ্ঞানের প্রসারের ফলে এখন যোগাযোগ স্থাপিত হয়েছে পৃথিবীর এক প্রান্তের মানুষের সঙ্গে অন্য প্রান্তের মানুষের, ঠিক আছে? তাহলে এই তুলনামূলক পরিধির জন্য আমাদের কি হয়েছে? যখন আপনি এখান থেকে একজন বিদেশি রাইটারের বইকে হচ্ছে সমালোচনা করতে চান তখন কিন্তু একটা পরিধি বাড়তেছে, ঠিক আছে? এরকম কিন্তু অনেকগুলো সাহিত্যের শাখা আছে যারা শুধু সমালোচনার জন্য যুক্ত হয়, ঠিক আছে? তো এভাবে হচ্ছে এটার প্রসার ঘটে। তো এরপর আমি বিস্তারিত বলি। তো ফলে সহজেই মানুষ হাতে পায় বিভিন্ন দেশের সংবাদ, পড়ে ফেলতে পারে ভিন্ন দেশের হচ্ছে সাহিত্য। তাই সহজে আমরা লেখকের ভাবনা, আঙ্গিক, আকাঙ্ক্ষা সব জানতে পারি। তো আগে এমন সুযোগ ছিল না বলে এমন আলোচনা বা বিচার সম্ভব ছিল না। এখন যেহেতু আমরা গ্লোবালাইজেশনের যুগে আছি, তো গ্লোবালাইজেশনে দেখা যায় আমরা হচ্ছে খুব সহজে আমাদের অনেক কিছুর উন্নত ঘটাই ফেলছি। যেমন আমরা হচ্ছে বিদেশি নিউজগুলো এখন পাচ্ছি, আমাদের দেশের নিউজ তারা পাচ্ছে। এরপর আমাদের অর্থনৈতিক সিস্টেম চেঞ্জ আসছে এবং আমাদের হচ্ছে আরো অনেক কিছু চেঞ্জ আসছে, ঠিক আছে? এগুলো শুধুমাত্র গ্লোবালাইজেশনের জন্য হয়েছে, আধুনিকীকরণের জন্য হয়েছে। তো ফলে সারা বিশ্বে হচ্ছে শিল্প সংস্কৃতির মেলবন্ধনের ক্ষেত্রটিও ছিল সীমিত। তো এখন এই বিস্তৃতির ফলে হচ্ছে সকলেই উপকৃত হচ্ছেন, যা আশার আলো। তো যতই আমাদের অন্য কান্ট্রিগুলোর সাথে সংযোগ থাকবে ততই কিন্তু আমরা উন্নতর দিকে চলে যাব, ধাবিত হব উন্নতির দিকে, ঠিক আছে? আমরা কিন্তু তখন আশার আলো দেখবো। আমাদের বাংলাদেশকে যারা চিনতো না এখন বাংলাদেশ একটা পর্যায়ে চলে গেছে, সবাই চিনে। তো এই যে উন্নতি হচ্ছে দিনের পর দিন, উন্নতি হয় হচ্ছে কিসের উপর? উন্নতি হয় মানুষের চিন্তার উপর, মানুষের ভাবনার উপর, মানুষের হচ্ছে ব্রেনের হচ্ছে যে চিন্তা আছে আর কি,
মূলত মস্তিষ্কের যে ব্যাপারগুলো সেটাই। তো এখন বিশ্বের অনেক ঘটনায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের একই সঙ্গে প্রভাবিত করে। কোনো একটি দেশের আন্দোলন, সংকট বা মানবিক কোনো বিপর্যয়, যেমন হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনে এখন যুদ্ধ চলতেছে। এরপর হচ্ছে আহ আচ্ছা, আপনারা কি আছেন? হ্যাঁ, আছেন। তো ফিলিস্তিনে এখন যুদ্ধ চলতেছে। এরপর হচ্ছে ইরানে এখন যুদ্ধ চলতেছে। তো তাদের হচ্ছে কি করতেছে? তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি না। আমরা কি মানবিকতার খাতির দেখাচ্ছি না তাদের সাথে? তো এই যে তাদের ওখানে আন্দোলন হচ্ছে, যুদ্ধ হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছি। এটা কিসের মাধ্যমে হয়েছে? এটা আধুনিকীকরণের জন্য হয়েছে। এই পরিধির কারণেই কিন্তু হয়েছে। তো অনেক দূর দেশের কোনো সংবেদনশীল মানুষকে স্পর্শ করে, ফলে হচ্ছে একই ঘটনা বিষয় নিয়ে সাহিত্য রচিত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তো এই ফিলিস্তিনকে নিয়ে যখন হচ্ছে অন্য দেশের লোক হচ্ছে কি করতেছে, একটা সাহিত্য লিখতে মানে একটা গল্প লিখতেছে বা উপন্যাস লিখতেছে বা একটা কলাম লিখতেছে বা নিউজ করতেছে, আমাদের দেশের মানুষও কিন্তু তাই করতেছে। তাহলে একটা টপিকের উপরে কি করতেছে, মানুষ সমালোচনা করতে পারতেছে এবং বিভিন্ন ভাবে লিখতে পারতেছে। তো এই সমালোচনার জন্য হচ্ছে আমাদের কি অনেকটা বিস্তৃত হচ্ছে এবং আমরা বিস্তৃত একটা পরিসরের মধ্যে বসবাস করতেছি। এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জয়দেবের সঙ্গে বিদ্যাপতি এবং কালিদাসের কুম্ভার সম্ভবের সঙ্গে হচ্ছে মিল্টনের প্যারাডাইস লস্টের, কালিদাসের নায়িকা শকুন্তলার সঙ্গে শেক্সপিয়ারের দুই নায়িকা মিরেন্ডা ও হচ্ছে ডেসডিমোনার তুলনামূলক আলোচনা করেন। এই যে একটার সাথে আরেকটা তুলনা করা হচ্ছে এবং আলোচনা করা হচ্ছে, বিচার বিশ্লেষণ করা হচ্ছে, এভাবেই কি হয়, সাহিত্যের বিস্তৃতি ঘটে। তো তিনি এই সকল আলোচনায় কোথায় কোথায় মিল ও অমিল রয়েছে তা যেমন অনুসন্ধান করেছেন, তেমনি তিনি আরেকটিকে কিভাবে কতখানি প্রভাবিত করেছে তারও একটি রেখাচিত্র অঙ্কন করেছেন। তো পরবর্তী সময়ে আরো অনেকেই এরকম আলোচনা বা গবেষণা করেছেন। তো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে ইলিয়ড, ওডিসি ও রামায়ণ মহাভারতের প্রভাবের কথাগুলো আমরা জানি। তো রবীন্দ্রনাথের উপর কিটসের প্রভাব বা নজরুলের উপর বাইরনের প্রভাব রয়েছে বলে অনেক লেখাই আমরা দেখতে পাই। তো তুলনামূলক সমালোচনা পদ্ধতিতে যে দুটো বা তার অধিক বই বা শিল্পের তুলনা করা হবে সেগুলো অনুরূপ বা সমগোত্রীয় হতে হবে। তো এখন কথা হচ্ছে উপন্যাস। আমি ফার্স্ট বলছিলাম যে উপন্যাস, এখন উপন্যাসটা হচ্ছে আপনি একটা আলাদা ক্যাটাগরির উপন্যাস লিখছেন, আমি একটা আলাদা ক্যাটাগরির উপন্যাস লিখছি, সেটাকে আপনি তুলনা করবেন, ব্যাপারটা এরকম না। আমাদের সমগোত্রীয় হতে হবে, যেরকমটা বিতর্ক হয়। হুম। তো আমি যে ক্যাটাগরিতে লিখবো, আমি মনে করি রোমান্টিক ক্যাটাগরিতে লিখবো, আপনারও রোমান্টিক ক্যাটাগরি লিখতে হবে। তাহলে ওই বইটা আমরা কি করতে পারবো, সমালোচনা করতে পারবো। আমাদের দুইজনের বইটা আরেকজনকে আমরা সমালোচককে দিতে পারি, যে এটাকে সমালোচনা করে একটা ভালো রেটিং দিতে পারবে। ঠিক আছে। তো এই হচ্ছে এরকম তুলনামূলক আলোচনায় জীবন আচরণের পার্থক্যের পরে মানবভূমির সহজাত আবেগ ও অনুরাগ, সংকট ও সম্ভাবনা উঠে আসে। এরকম সমালোচনা এখন পত্রপত্রিকায় দেখা যায়। তো মেথু আর্নল্ড সমালোচকদের যোগ্যতা প্রসঙ্গ বলতে গিয়ে বলেন, একজন ভালো সমালোচককে শুধু নিজের দেশের বা ভাষার সাহিত্য জানলেই হবে না, তাকে জানতে হবে বিদেশি সাহিত্য, এবং যে বিদেশি সাহিত্যের সঙ্গে তুলনা চলে না তারও সঙ্গে তুলনা দিয়ে দেখাতে হবে। ঠিক আছে। মানে আমি শুধু আমার দেশের সীমাবদ্ধতায় আছি তা কিন্তু না। আমি আমার দেশের সাহিত্য জানি, আমি বিদেশি সাহিত্য জানি, তাহলে কিন্তু আমি সমালোচনা করতে পারবো না। আমাকে সমস্ত সমালোচনা করার জন্য সমস্ত রকম আমাকে দেশের সাহিত্যিক বিষয়গুলো জানতে হবে, তাহলে আমি একটা সমালোচনার মধ্যে সমালোচক হতে পারবো, না হলে কিন্তু পারবো না। তাহলে আপনার জাস্টিফিকেশনের কোনো মূল্যায়ন থাকবে না। অবশ্যই আপনাকে একজন পরিপূর্ণ এবং যোগ্যতা সম্পন্ন সমালোচক হতে হবে। তো সমালোচনার হচ্ছে কয়েকটি পদ্ধতির বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। বৈশিষ্ট্যগুলো আমরা ওগুলোই পাবো, একটা দেশের সাথে আরেকটা দেশের সাহিত্যিক মিল, এগুলোই মূলত এখানে ঘটনা। তো এখানে আর কোনো ঘটনা নাই। সমালোচনা খুবই সহজ, তুলনামূলক সমালোচনা আছে, বিশ্লেষণমূলক আছে, এরপর হচ্ছে আহ মূল্যবোধ সমালোচনা আছে। তো এগুলো আপনারা হচ্ছে সুন্দর করে করে নিতে পারবেন। তো আমার মনে হচ্ছে গত দিনের ক্লাসের থেকে আজকের ক্লাসটা একটু আপনাদের ভালো করে বোঝা গেছে আর কি। আজকের টপিকগুলো অনেক সহজ ছিল। তো আমি এখানে হচ্ছে এই ক্লাসটা শেষ করতেছি। আজকের লেকচার এই পর্যন্তই।